নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন টিম কুরুক্ষেত্রের সাথে। আমরা রয়েছি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার নিয়ে আপনাদের সামনে। প্রতিটি মানুষের মনের কৌঠরের কে কী ভাবছে, কার কী ভাবনা, এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণ কি ভাবছেন, তাদের চিন্তা ভাবনা কি, সেই দিকটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন, আসছে 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2018 সালে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এই সরকারের মেয়াদ 5 বছর পূর্ণ হতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটি বিধানসভা নির্বাচনের মুখোমুখি হয়েছে রাজ্যবাসী। এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জনগণের মধ্যে যে একটা উন্মাদনা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। টিম কুরুক্ষেত্র ত্রিপুরা বিধানসভা নির্বাচনের 60টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি জায়গায় আনাচে কানাচে সাধারণ মানুষের মনের কথা আমরা তুলে ধরছি। সর্বস্তরের জনগণ, ধনী গরিব, জাতি জনজাতি থেকে শুরু করে ব্যবসায়ী, শ্রমিক, কৃষক থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনগণের মনের ভাবনা কি, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জনগণ তাদের এলাকার যে সার্বিক উন্নতি কতটুকু হয়েছে, তাদের কি আশা ছিল, কতটুকু আশা পূরণ হয়েছে, এই সব দিক আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এই সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। টিম কুরুক্ষেত্র বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার নিয়ে এই সব দিক আপনাদের সামনে তুলে ধরছে। আজকে আমরা রয়েছি 3 বামুটিয়া এসসি সংরক্ষিত যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রের সাধারণ জনগণ কি ভাবছেন, সেই দিকগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই সময় রয়েছি 3 বামুটিয়া এসসি সংরক্ষিত সেই বিধানসভা কেন্দ্রে, এবং সেখানে এই স্থানীয় এলাকার যে জনগণ, আমরা একজন বয়স্ক ব্যক্তির সাথে রয়েছি, যিনি এই এলাকারই বাসিন্দা, দীর্ঘদিন ধরে উনি এখানে বসবাস করছেন। তো ওনার কাছ থেকে জেনে নেব এই এলাকার এই সময়ের মধ্যে ওনারা কি কি আশা করেছিলেন, কতটা উন্নতি হয়েছে, ওনাদের আরও কি মনের কথা রয়েছে, আমরা সেটা জেনে নিচ্ছি। নমস্কার, আপনার নামটা জানতে চাইব। পুতুল কল। আপনি এখানে কতদিন ধরে বসবাস করছেন? হয়েছে তো অনেক দিন হয়েছে। অনেক দিন এখানে থাকছেন, দেখছেন এখানকার সবকিছু। তো বিগত সময়ে আপনাদের এই যে সময় গেল, এই সময়ে আপনারা কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? এই তো রেখার কাজ করি, মালিক কইছে 2 ঘন্টা করে জায়গা দিব, তো কই জায়গা তো এখনো কোনো খোঁজ পাত্তা না। আর এই যে আপনারা তো এই চা বাগানের এলাকারই, তো আপনারা কি এই চা বাগানে এখানেই কাজ টাজ করেন? এইখানেই কাজ করি। তো বাবু কাজ আরম্ভ হয়েছে আর কি, আমরা তো পারতাম না, বুড়া মানুষ কলম কাটতে। আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? হয়েছে 60-70-এর উপরে গেছে। এখানে কাজ করছেন। এখানে যে সুযোগ সুবিধা রাজ্যের যেই সরকার এই নতুন চা বাগানের জন্য অনেক রকম, এই যে চা বাগানগুলো এখানে যারা আপনারা কাজ করছেন তাদের জন্য অনেক নতুন নতুন প্রকল্প এনেছে, আপনারা এ সম্পর্কে জানেন কি কিছু? না, জানি না বাবা। সুযোগ সুবিধা পেয়েছেন কিছু? নতুন এই যে রেশন কার্ড থেকে শুরু করে আপনাদের যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার কথা, সেগুলো আপনারা জানেন? এটা পাইছি, বিপিএল চাল পাইছি, আর ফ্রি চালও পাইছি। এটা কোভিড পরিস্থিতিতে, যখন করোনা পরিস্থিতি চলছিল, এই সময়ে আপনারা সুযোগ সুবিধা পেয়েছেন? পাইছি, অনেক সাহায্য পাইছি। কেরে মিছা কথা কম, বুড়া মান, 2 দিন পরে মারা যাও, পাইছি, সব দিকে সাহায্য পাইছি বাবু। এখন আপনারা কি চান? আমি আর কি চামো, এখানে থাকি না, আর এই পুলাকটা আছে এর কাছে থাকি, নাহলে আমরা বস্তির থাকি আর কি। এখন আপনাদের এই সময়টার মধ্যে আপনারা যা দেখেছেন, কতটুকু পরিবর্তন হয়েছে বা কি নতুন কিছু আপনাদের চোখে লেগেছে কিনা? না না, এটা লাগছে না। আপনারা এখন কি চান? কি চামো বাবা, আমি তো এখানে থাকি না, আমি থাকি বস্তির ছোট পোলার কাছে।
আর এই গরু আছে এখানে, গরু বান্ধার জায়গা, বস্তি, বড় পোলা থাকে এখানে। ধন্যবাদ। আমরা কথা বললাম একজন এই এলাকার স্থানীয় নাগরিকের সাথে, যিনি এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং এই যে চা বাগান এলাকা রয়েছে বামুটিয়া কেন্দ্রের, এই চা বাগানে উনি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন এবং উনি জানিয়েছেন যে কোভিড পরিস্থিতি থেকে শুরু করে বর্তমান রাজ্য সরকার এই চা বাগানের শ্রমিকদের জন্য যে বিভিন্ন প্রকল্প এনেছে সেই প্রকল্পগুলোর সুবিধা ওনারা পাচ্ছেন। রেশন কার্ড থেকে শুরু করে বিপিএল এর চাল থেকে শুরু করে ওনারা সেটা পাচ্ছেন। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন কুরুক্ষেত্রের এই সম্প্রচার। আমরা আপনাদের সাথে রয়েছি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় যে সম্প্রচার টিম কুরুক্ষেত্র আপনাদের সামনে তুলে ধরছে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি 3 বামুটিয়া কেন্দ্রের। এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অংশের মানুষজন, জনগণ, নাগরিকরা তারা কি ভাবছে, তাদের মনের কথা কি, এই এলাকার উন্নয়ন সম্পর্কে ওদের ধারণা কি, কি হয়েছে, কি আরও ওদের মনের কথা, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে দুজন শ্রমিক অংশের মানুষ। আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব এই এলাকার যে সার্বিক যে দিক সে সম্পর্কে। আপনার নাম জানতে চাইব। দিলীপ সরকার। আপনি কতদিন ধরে এই এলাকায় বসবাস করছেন? আমার তো বাপ দাদারা তো প্রায় 50-60 বছর। এই জায়গাতে রাজ্যে যে নতুন সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এরপর এখানে কি ধরনের পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন? পরিবর্তন তো বিজেপি গভর্নমেন্ট তো কাজকর্ম তো করছে, যা দেখলাম খুব সুন্দর। গ্রামবাসীরা তো ঘরবাড়ি পাইছে, মাগনা চাল পাইতেছে, সব কিছু কাজ দিক দিয়ে উন্নত। এই যে বাড়ি বাড়ি যে জলের ব্যবস্থা বা বিনামূল্যে যে গ্যাসের উজ্জ্বলা যোজনায় যে গ্যাসের ব্যবস্থা, এগুলো কি আপনারা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামের মানুষ অনেকে পাইছে। তারপর আপনার জলের লাইন বাড়িতে ঢুকাই দিছে, সবার বাড়িতে ঘর বিল্ডিং ঘর দিছে, বাথরুম দিছে বিল্ডিং। তারপরে কৃষি লোন পাইতেছে, ভাতা পাইতেছে 2,000। মানে কোনো মানে দল বুঝা কোনো মানে ইয়া না, সবাই পাইতেছে। আপনাদের এই জায়গায় আগে কি সমস্যা ছিল, যে সমস্যা থেকে এখন এই সমস্যা কি রয়েছে কিনা সেটাও আমরা জানতে চাইবো। ওখানে সমস্যা বলতে মানে যেমন মনে করেন একটু রাস্তাঘাট আমরা দিকে আর একটু হইলে মানে ভালো। আমাদের তো গরিব এলাকা, এসি এলাকা, এটা একটু দরকার। আর আমাদের তো মানে কিছু পাওয়ার মতন আর কোনো কিছু কেউ মানে চাওয়ার কোনো ইয়ে নাই, এমন সবার ভিতরে পাইছি। আর আরও কিছু দিব যারা মানে বাকি আছে, এমনও সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েতে। আগে আপনাদের এলাকার কোনো সমস্যা রয়েছে কিনা, বিশেষ কোনো সমস্যা যেটা আপনারা আগে খুব বেশি করে আপনারা ফেস করতেন, এই ধরনের কোনো সমস্যা এখন রয়েছে কিনা? ওখানে সমস্যা তো অনেক কম, মানে সামথিং কিছু থাকবে। আগে কি ধরনের সমস্যা আপনারা ফেস করেছিলেন? আগে সমস্যা তো মানে যেমন মানে কেউর বাড়িতে বাথরুম নাই, গরিব মানুষ করতে পারে না, থাকার না, ঘর নাই, রাস্তাঘাট নাই, আর চুরি ডাহাতির লাগিয়ে তো মানুষ থাকতেই পারছে না। উগ্রপন্থী, বাংলাদেশের ডাহাত, এসব শুধু। এখন এই সমস্যাটা কতদূর এখন তো নিরসন হয়েছে বা কেমন রয়েছে পরিস্থিতি? এখন তো পরিস্থিতি ভালো, এই কারণে আমাদের এলাকাবাসী উন্নত হইতেছে, ঘর বাড়ি হইতেছে, মানুষ পরিবর্তন হইতেছে, পরিবেশ পাল্টাইতেছে, খুব ভালো। আপনাদের এলাকার যে বিধায়ক রয়েছেন কৃষ্ণধন দাস, ওনার সম্পর্কে আপনাদের ধারণা বা আপনারা এই সম্পর্কে কি বলবেন? ওনার সম্পর্কে দেখেন, উনির কারণে তো এই কাজগুলা হইতেছে। আমরা তো মানে নীতি গো, তাই আমার এমএলএ, তাই দিয়ে তো এই কাজগুলা হইতেছে। এইটা আমাদের মানে কোনো মানে প্রবলেম নাই, অসুবিধা নাই, ভালো কাজ করতেছে। আমরা আপনার কাছে জানতে চাইব, আপনি দীর্ঘদিন ধরে এই পেশার সাথে যুক্ত, প্রথমত আপনার পরিচয় এবং আপনারা এই সরকার আসার পর কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কিনা বিশেষ কিছু? না, পাইছি তো, সবই পাইছি। চাল পাইতেছি, রাস্তাঘাট উন্নত হয়েছে, তারপরে বাড়ি ঘর দিছে মানুষের, জলের লাইন দিয়ে দিছে, বাতা দিয়ে করে করছে। তাছাড়া তো আগের মানে তুলনামূলক অনেক ডেভেলপ হয়েছে, ঠিক আছে। আর তাছাড়া তো ধরেন না, আরও তো এটি তো থাকবোই, কিছু তো থাকবোই। এমনিতে ভালোই করছে যেটা করছে, তো আগামী দিন আরও ভালো একটা ইয়ে করবো আর কি। আপনি এই এলাকায় কত বছর ধরে থাকছেন?
আমি তো এমনিতে আমার বাড়ি এনো না, আমার বাড়ি এমনি কাজ করি, ঠিক আছে, এলাকা দিয়ে আসা যাওয়া করি, এদিকে আসা যাওয়া করি। আমরা বাড়ি হলো সিধাই মনপুর। তো আপনি শ্রমিক অংশের মানুষ, আপনি এই শ্রমজীবী কাজের সাথে যুক্ত রয়েছেন। তো আপনাদের জন্য কোনো সুযোগ সুবিধা এই সরকারের সময় আপনারা পেয়েছেন বা এমন কিছু আপনাদের কাছে জানতে চাইব। সুযোগ সুবিধা তো আগের মতো বলতে যেমন অনেক কিছু হাজিরা টাজিরা বাড়ছে আর কি, আগের থেকে হাজিরা বাড়ছে। আর আগে তো কাজ আসছিল না, কাজ খুব কম আসছিল, কাজটা খুব বেশি। আপনারা এই সময়ে, এই সরকারের সময়ে যে কাজকর্ম হচ্ছে চারিদিকে, এতে করে আপনাদের অভিমত কি? আগের থেকে অনেক ভালো। তাছাড়া কাজের ইয়েটা খুব বেশি আর কি, মনে হয় চাপটা। কাজ খুব বেশি। এতে আপনারা কি খুশি বা আপনারা আর কি চান? চাওয়ার তো অনেক কিছু আছে, তাছাড়া মনে করুন কোন যে কাজ দিতেছে এভাবে কাজ থাকলে চলবো। আপনাকে ধন্যবাদ। আমরা 3 বামুটিয়া কেন্দ্রের শ্রমজীবী অংশের মানুষ এবং এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন ওনাদের সাথে কথা বললাম। আমরা এই সময় রয়েছি এই বিধানসভা কেন্দ্রেই, এখনো আমাদের পরিক্রমা রয়েছে। আমার সাথে রয়েছে একজন এই এলাকারই বাসিন্দা। আমরা আপনার নাম জানতে চাই। আমার নাম বিকাশ সরকার। আপনি কত বছর ধরে এই এলাকায় থাকছেন? এখানে আছি প্রায় 8 বছর ধরে। হ্যাঁ, আমার এখানে বাইক মেকানিকের দোকান। আমি 8 বছর ধরে এখানের পরিবেশটা বা এখানে সমাজের যে কিছু কালচার এগুলি দেখেছি এবং দেখছি, এটাই আর কি। একটা লম্বা সময় আপনি দেখেছেন, স্বভাবতই যেহেতু 8 বছর ধরে এখানে রয়েছেন, বিগত সরকারেরও একটা সময় আপনারা পেয়েছেন এবং রাজ্যের যে 2018 সালে যে নতুন সরকার হয়েছিল এই সরকারের সময়টা আপনারা পুরোটাই পেয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এই এলাকায় বা আপনার এই ব্যবসার ক্ষেত্রগুলোতে কি পরিবর্তন আপনার নজরে এসছে? আমি বলতে কি, সরকার আসার পরে উন্নত হয়েছে ঠিক, কিন্তু দেখা যায় আইন জিনিসটা কিছু গাফিলতি আছে। প্লাস যে যুব সমাজটা পুরোপুরি ধ্বংসের পথেই। যে নেশা সামগ্রী, আগে আমরা ছোটোবেলা কোনো সময় শুনলাম না যে হিরোইন, ড্রাগস এগুলি কোনো সময় আমরা দেখিনি। বিজেপি সরকার আসার পরে দেখলাম যে প্রত্যেক ঘরে ঘরে যে যুব সমাজটা এটা ধ্বংসের পথে। হ্যাঁ, ড্রাগস, হিরোইন এগুলি প্রায় যুব সমাজটা 18 না 10-12 পরেই প্রত্যেকটা ছেলের একই অবস্থা। এই ড্রাগস ইনজেকশন এগুলি না নিলে ওরা চলতেই পারে না। কিন্তু আগের সরকার থাকা অনুসারে এটা ছিল না। হ্যাঁ, সরকারের যেমন উন্নতি হয়েছে এটার পাশাপাশি এটার দিকেও নজর রাখার দরকার, যে যুব সমাজটারে শক্ত করার জন্য নেশা সামগ্রী সব দিকে নষ্ট করতে হবে। দেখা যাচ্ছে যে অন্যদিকে একটা পত্রিকায় টেলিভিশনে উঠে গাঁজা ধরে, এখানে এতগুলি কেজি গাঁজা ধরেছে, নষ্ট করেছে, এত করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে ধরে 3 দিকে ওপেন করে দিয়েছে, খোলা রেখে দিয়েছে। কারণ তার ফলে কী হচ্ছে, যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন হ্যাঁ চাকরি দিয়েছে, ইদানিং চাকরি দিয়েছে, তো এর আগে কিন্তু চাকরি এত ছাড়েনি। আচ্ছা যাক, যেটাই হোক। আর কথা হলো যে চুর আমাদের এলাকার মধ্যে প্রত্যেক মাসে 2-3 করে চুরি হয়। হ্যাঁ, সরকারকে এটাও দেখতে হবে। 3 নং বামুটিয়া এলাকার মধ্যে চুরি সামগ্রী সবচেয়ে বেশি হচ্ছে। আমার দোকানে 5 বার চুরি হয়ে গেছে, আমার পাশাপাশি পাশের দোকানও হয়ে গেছে। তো এরকম দেখা যাচ্ছে যে চোর তো আর চুরি করে না, যারা ড্রাগস নেই, প্রত্যেক ফ্যামিলির মধ্যে যত ছেলে আছে, ছেলের মধ্যে গিয়ে 2-1 একই অবস্থা। তো সরকারকে এটা নজরদারি করতে হবে যে কোথায় থেকে ড্রাগস আসছে, কে ড্রাগস বিক্রি করছে। হ্যাঁ, এগুলি বন্ধ করার দরকার। যদি এগুলি না করে তাহলে তো যুব সমাজটা আরও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সরকার ভালো, আমি বলবো যে সরকার আছে তাই সবই ভালো, কিন্তু তাদেরকে পদক্ষেপ নিতে হবে যে যুব সমাজটাকে স্ট্রং করার জন্য। এটাই আমার কথা বলার। আপনার এলাকায় এই সময় বিভিন্ন দিক দিয়ে এলাকার যে সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো নাগরিকদের যে সরকার দিয়েছে, বা বিভিন্ন কোভিড পরিস্থিতিতে এই সরকারের সময় আমরা দেখেছি সরকারকে কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে, করোনা পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হয়েছে, যেটা একটা বিশেষভাবে আমরা দেখতে পাই। তো ওই সময় আপনারা বা আপনার এলাকার জনগণ কিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে, বা আপনাদের যে এই যে সুযোগ সুবিধাগুলো, এলাকার যে উন্নয়নগুলো, এই সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, এটা করেছে সরকার, এটা আমি বলবো, আমি না সবাই বলবে। সরকার প্রত্যেক ঘরে ঘরে
পানীয় জলের সুবিধা করে দিয়েছে। চলাচলের জন্য কিছু রাস্তাঘাট এখনো মেরামত হয়নি, আগে যেরকম ছিল এমনই। তবে 3 নং বামুটিয়া যে দমদমি এলাকার মধ্যে আপনি যতটা গলিতে ঢুকবেন একটা রাস্তারও কাজ হয়নি বিগত 5 বছর ধরে। বলতে পারবো না যে আমি যে আজকে 8 বছর এখানে আছি, বলতে পারবো না যে কোনো একটা রাস্তা একটা ভালো একটা কাজ করেছে, ভালো একটা সোলিং হলেও তো মেরামতের একটা দরকার। আপনি যদি হেঁটে যান তো দেখবেন কি একটু জায়গা গিয়ে ইট নেই, মাটি নেই, গর্ত হয়ে রয়েছে, কিন্তু এগুলি করা হয়নি। বিজেপি সরকার আমি দেখিনি কোনো এমএলএ বা কেউ এসে রাস্তাঘাট একটা মেরামত করার জন্য, আমি কিন্তু আজ অবধি দেখিনি। কিন্তু তার সরকারের একদিকে তো করলে হবে না, দেখতে হলে সব দিকে দেখতে হবে। সরকারের নজরদারি, সরকারের তো দোষ নেই, যারা যে এমএলএ আছে, মেম্বার প্রধান আছে, তারা দেখতে হবে, তারা উপর মহলে নিয়ে যেতে হবে জিনিসটা, যে হয় এটা নিয়ে গেলে তারা এনে তারপরে এনে দেবে। কিন্তু এটা করে কিনা বলতে পারবো না, তো আমি তো কাজ নিয়ে ব্যস্ত। তবে প্রত্যেক মেম্বার প্রধান সবাই এটা নজরদারি দরকার যে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে কিনা বা হবে কিনা, তাদেরকে। তো আমাদের যে বাড়ির রাস্তাটা আপনি যদি যান দেখবেন যে এরকম ডালু, একদম ডালু, বৃষ্টির দিনে তো চলার মতো কথাই নেই। এ নিয়ে আমাদের যুব সমাজ কিছু ছেলে মিলে আমরা পঞ্চায়েতে 2-3 বার গিয়ে কথাও বলেছি, তো বলছে যে বাজেট নেই, বাজেট ছাড়া তারা করতে পারবে না, নানান ধরনের অজুহাত দিয়ে তারা দিয়েছে, ঠিক করে দেবে, রেগা দিয়ে করে দেবে। কিন্তু কবে রেগা আসবে এটাই বলতে পারি না। রাস্তা এখনও রয়েছে সেই রকমই। আজ থেকে মনে 6 মাস আগে আমি বলেছি, আমি না আরও লোক গিয়েছে, সবাই গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনোই করা হয়নি। রাস্তা যেই কি সেই রয়ে গেছে। তো উন্নতি কোন দিক দিয়ে উন্নতি হয়েছে এটাও আমি বলতে পারবো না, কিন্তু সবার মুখে মুখে শুনছি যে উন্নতি হয়েছে, উন্নতির দিক আমি দেখি না। আপনার এলাকায় পানীয় জলের সংযোগ কিংবা এই যে বিভিন্ন যে সরকার যে ভাতাগুলো করেছে, ভাতা বৃদ্ধি করেছে, এই সুযোগ সুবিধাগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা রয়েছে কিনা? ভাতা দিয়েছে, 2000 টাকা করে ভাতা দিয়েছে, কিন্তু দিয়েছে দেখা যাচ্ছে যে যারা পাওয়ার কথা তারা পাচ্ছে না, অন্য কেউ পাচ্ছে। গিয়ে দেখবেন কিছু কিছু বৃদ্ধ লোক আছে এখনো ভাতার তারা শুনেইনি দেখিনি, কিন্তু খুব কষ্টের মধ্যে ওরা দিন কাটাচ্ছে, ভাতা পায়নি। কিন্তু গিয়ে দেখবেন যারা চলতে পারছে, হাঁটতে পারছে, তারা ভাতা পাচ্ছে। এরকমও হচ্ছে, কিন্তু এগুলি সরকার দেখা উচিত এবং মেম্বার প্রধানকেও জিনিসটা জানা দরকার যে সবাই পেয়েছে কিনা বা পাবে কিনা, ওদেরকে এটা দরকার ছিল আর কি জানার বা জানানোর। এটাই আমার বলার। কিন্তু এটা করেছে, ভালো করেছে, 2000 টাকা করেছে, গরিব মানুষের জন্যই তো করেছে। এটা সরকার ভালো করেছে, এটাই আমি বলবো যে এটা সবাই যাতে যারা পাবার যোগ্য তারা যাতে পায়। এটা আমার বলার। আপনাকে ধন্যবাদ। আমরা এই 3 বামুটিয়া কেন্দ্রের যে সফর আমাদের জারি রয়েছে, আমরা এবার রয়েছি এই এলাকারই কিছু রেগা শ্রমিক এখানে আমরা পেয়ে গেছি। এই সময় কত বছর ধরে এখানে থাকছেন? অনেক বছর হয়েছে এই এলাকা 30 বছর ধরে এখানে আছেন। তো এই কেন্দ্রে আপনারা এই রেগার কাজের সাথে যে যুক্ত রয়েছেন, রাজ্যে যে 2018 পর যে সরকার এসছে, এই সরকারের সময় আপনারা রেগার কাজ এরপর থেকে কেমন পেয়েছেন? কাজ তো দিছে, কাজ ভালোই পাইছি, ভালো কাজই পাইছি, টাকা টাকা দিছে। আপনার এলাকার সুযোগ সুবিধা আপনারা কি পেয়েছেন? তো কাজ পাইছি, বাতা পাইছি, আর ঘর পাইছি না, হনো দিব কইছে পরে। পানীয় জলের যে সংযোগ, বাড়ি বাড়ি জল পাইছি, বাড়ির সাপ্লাই লাইন দিছে। এই যে ভাতা বৃদ্ধি করেছে 2000 টাকা করে, আপনারা কি পেয়েছেন কিছু? আমি পাইছি, বাসার কাজ করে জানি দিই। এই এলাকায় এই সরকারের পর কি উন্নতি হয়েছে আপনারা যেটা মনে করেন যে আরো কি হওয়ার দরকার ছিল বলে মনে করেন? উন্নতি কি, আমরা দেশের শান্তি চাই, মানে শান্তি ভাবে থাকলেই চলে, এটাই
ঝগড়াঝাগড়ি না হোক, শান্তি থাক, এটাই চাই। আপনাদের এই যে রেগার কাজ করছেন, এই রেগার কাজের পরিপ্রেক্ষিতে এই সময়ে, এই যে সরকারের সময়ে যে বিভিন্ন সুযোগ সুবিধা, বিশেষ করে করোনা পরিস্থিতিতেও যে সুযোগ সুবিধা কেমন পেয়েছেন? তো রেশনও মাগনা চাল দিছে, মাথা পিছে 5 কেজি করে, এটাই সুযোগ পাইছি আর কি। আমরা এই সময় রয়েছি বামুটিয়া বিধানসভা কেন্দ্রের রাঙ্গুটিয়া এলাকায়। এখানকারই জনৈক বাসিন্দা সাথে আমরা আপনাদের কথা বলছি আপনাদের সাথে। আমাদের এই রাজ্যের যে বিধানসভা নির্বাচন সামনে আসছে, এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুরুক্ষেত্র টিম আমরা প্রতিটা সমাজের প্রত্যেক অংশের মানুষের সাথে তাদের কি ভাবনা, তাদের এলাকার সার্বিক উন্নয়ন বা এই সব দিক আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এই মুহূর্তে এই রাঙ্গুটিয়া এলাকারই একজন বাসিন্দা রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলছি। নমস্কার আপনাকে। নমস্কার। আপনার পরিচয়টা জানতে চাই। আমি তো বামুটিয়ারই, আমার গ্রাম রাঙ্গুটিয়া, নাম প্রদীপ নন্দী। আমার মূল পেশা কৃষিকাজ, দেখতেই পাচ্ছেন। এর বাইরে আমার ছোটোখাটো একটা বিজনেস আছে, নার্সারি বিজনেস, প্ল্যান্ট নার্সারি, বাস। আপনি এই যে কাজটা করছেন, এই বিভিন্ন যে এগ্রিকালচারাল যে কাজগুলো করছেন, কত বছর ধরে করছেন? এটা তো বাবার সময় থেকেই চলছে। তো বাবা যেভাবে করতো তার সঙ্গে আমি একটু চিন্তা যুক্ত করে করে এলে তো নতুন একটা শেপে নিয়ে এলাম। তো এটা আজীবন চলছে। আমার এখন বয়স 58। আমি জন্ম থেকে দেখে আসছি। আমার পড়াশোনা কলকাতাতে, আমি মাস্টার ডিগ্রি করেছিলাম 89-এ। তারপরে চাকরি বাকরির চেষ্টা অনেক করেছি, হয়নি। তাই আমি বললাম বাঁচতে তো লাগবে। তো বাবার পেছনে 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 বাবার সেই যে অভিজ্ঞতাটা আমি কাজে লাগাতে শুরু করলাম। আমাদের এরকম টিলা জমি, তখন জল খুবই, মানে ইরিগেশন তো আশাই করা যায় না। তারপরেও বৃষ্টির জলে নির্ভর করে বা ভাড়ে করে সাইকেলে করে জল এনে আমরা এরকম সবজি করেই চলে আসছি। আমার পরিবার, আমরা ভাই বোন 6 জন, 4 বোন 2 ভাই। আমরা এই শুধু কৃষির উপরেই দাঁড়িয়ে আছি, শুধু টিলাভূমিতে কৃষি। এবং আজকের দিনে বামুটিয়ার যে চিত্র 1000 খানেক হবে শুধু এই কৃষি নির্ভর। এবং এখন আর্থিক অবস্থা যথেষ্ট ভালো সবারই, প্রত্যেকেরই পাকা বাড়ি, কম বেশি সচ্ছল মোটামুটি। গাড়ি না থাকুক, প্রত্যেকের বাড়িতে একটা বাইক আছে। তো ভাল লাগে এখন। এই পরিবর্তনটা আমরা ছোটোবেলা ভাবতে পারিনি। প্রসঙ্গক্রমে আপনাকে বলছি, 2018 সালের রাজ্যে যেহেতু আপনি পরিবর্তনের কথা বলছেন, আপনার কৃষি ক্ষেত্রের যে পরিবর্তন হয়েছে, যেটা আপনি ছোট থেকে দেখেছেন, এখন আপনার 58 বছর বয়স, এই সময়ে একটা বিরাট পরিবর্তন আপনি দেখেছেন আপনার এই কৃষি ক্ষেত্রেই। তো বামুটিয়া এই যে অঞ্চলটা মূলত কৃষি প্রধান অঞ্চল বলে আমরা জেনে থাকি। তো এই জায়গাতে একটা পরিবর্তনের কথা বলছেন। তো 2018 সালে রাজ্যে নতুন সরকার এসছে এবং দেখতে দেখতে 2023 আমরা এসে পড়েছি আরেকটা বিধানসভা নির্বাচনের দ্বারগোড়ায়। 16 তারিখ আমরা প্রত্যেকেই ভোট দিতে যাব। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিগত 5 বছরের সময় মাঝে করোনা পরিস্থিতিকেও আমরা দেখেছি, তো এই যে দিকটাতে আপনার এই এলাকায় যে চিত্র বা কি পরিবর্তন আপনি দেখেছেন এই সময়ের মধ্যে, সেটা জানতে চাই। তার আগে আমি একটু পরিষ্কার হতে চাই, রাজনৈতিক পরিবর্তন নাকি অর্থনৈতিক বা অন্য সামাজিক পরিবর্তন? প্রথমত আপনি যেহেতু কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন, আপনার এটাকে দিয়েই আপনার অবশ্যই একটার সাথে আরেকটা যুক্ত রয়েছে ওতপ্রোতভাবে। আচ্ছা তো আপনি সামাজিক থেকে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন সেটাও আপনি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। না, আমি আগে বলেছি যে আমি 58 বছর আমার এখন বয়স, 8 বার আমি বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছি, আর ছোটোখাটো অন্যান্য নির্বাচন তো আছেই। তো স্বাভাবিক কারণে এই পরিবর্তনটা তো আমি পরখ করেছি, সবাই যেরকমটা করে। তো আমাদের তত বেশি একটা আশা প্রত্যাশা থাকে না। অনেক কথা থাকে, অনেক বড় বড় লম্বা লম্বা ইশতেহার থাকে, কিন্তু বাস্তবের মাটিতে এগুলি অনেকটাই অধরা থাকে না। তো সেই কারণে আমি ইশতেহারে খুব একটা নজর দিইনি, মনোযোগ দিইনি।
তারপরও এই 8টা নির্বাচনে 7টা তো গেল এখন বিজেপি ক্ষমতায়, অবিজেপি কংগ্রেস বা জোট বামপন্থী সরকার, তাদের যে চেষ্টা ছিল না তা না, চেষ্টা ছিল, কিন্তু চেষ্টায় একটা ইন্টিগ্রেশনের অভাব ছিল, যে কারণে একটা ক্লাসের লোকেরা যতটা বেনিফিট নিয়েছে ঠিক সেরকম কিন্তু উপযুক্ত যাদের প্রয়োজন বা যারা সত্যিকারের অর্থে এই ব্যাপারটাকে, অর্থনীতি ব্যাপারটাকে একটু আরেকটু বেশি গিয়ার আপ করতে পারতো, তাদেরকে কিন্তু ততটা কিন্তু সাপোর্ট করা হয়নি। এবার আমরা এই চেঞ্জটা দেখছি যে এইসব বাজ বিচার নেই, গভর্নমেন্টের কোনো প্রোগ্রামই হোক, আর গভর্নমেন্টের প্রোগ্রামের বাইরে যে ডিস্টারবেন্স করা, প্রথম কি দেখুন, উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে শান্তি। এই শান্তির পরিবেশটা থাকলে কিন্তু মনে একটা কিন্তু উৎসাহ জাগে। আমি কি করে করব যদি দেখি যে পরদিন এসে দেখি যে আমার জমিটা কেউ নষ্ট করে দিচ্ছে, মনে একটা রিস্ক থাকে। তো এখনই কিন্তু গ্যারান্টেড এরকম ফাঁকা জমিতে লাখ লাখ টাকার সবজি সম্পদ পড়ে আছে। আপনি তো সাংবাদিকতা যুক্ত আছেন, নিশ্চয়ই অনেক বছর হয়েছে, আপনি বামুরটি এরকম দেখেছেন যে কারো নাশকতা করতে? কিন্তু একটা সময় ছিল আমার জমিতে ইলেকশনের রেজাল্ট ঘোষণার পরদিন 3 কানি জমি আমার নষ্ট করে দেওয়া হয়েছিল, সিম চাষ, শুধু এই পলিটিক্যাল গ্রেভেন্স থেকে, তাদের দলকে ভোট দিন, এরকম ব্যাপার ছিল বলে। কিন্তু আজকে কিন্তু এরকম কিন্তু হয় না, দলমত নির্বিশেষে সবাই বেনিফিট পাচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প হোক, রাজ্য সরকারের প্রকল্প হোক, কেউ খোঁজও নেয় না। তো আমরা তো এই পরিবর্তনই চাইছিলাম। ইশতেহারে কি লম্বা চড়া ছিল ব্যাপার স্যাপার, সেগুলো আমাদের প্রভাবিত করে না, আমরা একটু নজর দিই না। কিন্তু পরিবর্তনটা যে বাস্তবমুখী, পজিটিভ, এটুকু আমি একদম দৃঢ়তা নিয়ে বলতে পারি। এবং প্রত্যেকটা মানুষের হাব ভাব চলন বলন দেখলে বুঝতে পারবেন একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আজকে বিভিন্ন পূজা পার্বণ বলুন, বিভিন্ন গ্রামীণ মেলা বলুন, ওইখানে গেলে দেখবেন কি পরিমাণ বাইকে চড়ে লোকেরা, গ্রামের লোকেরা আনন্দ ফুর্তি করছে বিভিন্ন অনুষ্ঠানে। এটা কিন্তু আমার একটা প্যারামিটার যে মানুষ ভালো না থাকলে কিন্তু এইসব উৎসবে কিন্তু এইভাবে কিন্তু যুক্ত হয় না। সুতরাং আমি বলতেই পারি যে পরিবর্তনটা বাস্তবমুখী, পরিবর্তনটা সর্বজন গ্রাহ্য, এরকম আমার মনে হয়। আরেকটা দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি রাজ্যের এই সরকার, যেহেতু সরকারের প্রসঙ্গ এসছে সামনে ভোট, আমরা যদি নারীদের দিকে দেখি, রাজ্য সরকার স্বসহায়ক দল আমরা দেখেছি এই 2018-র পর একটা প্রচুর পরিমাণে, বিগত সরকারের আমলের চাইতে একটা প্রচুর পরিমাণে তাদের সংখ্যাটা বেড়েছে। অনেক পরিবার এই স্বসহায়ক দলের সাথে যুক্ত হয়েছেন নারীর ক্ষমতায়ন দিকটি থেকে, ওরাও বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছে। এছাড়া নারীদেরকে সরকারি চাকরিতে যে 33% যে সংরক্ষণের যে দিকটা, সেগুলো নিশ্চয়ই আপনার এলাকাতেও আপনার চোখে পড়েছে। এই যে দিকগুলো, নারীদের যে ক্ষমতায়নের যে দিকগুলো, সেই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? খুবই একটা প্রাসঙ্গিক ব্যাপার, কারণ স্বামী বিবেকানন্দের ভাষায় এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের সৌভাগ্য যে উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়নের ব্যাপারটা সরকার খুব ভালোভাবে নিয়েছেন, খুব গুরুত্ব সহকারে নিয়েছেন। এবং এটা নতুন নয়, কিন্তু নারী ক্ষমতায়নের ব্যাপারটা যে স্বসহায়ক দল গঠন করে অর্থনৈতিক ক্ষমতায়ন করার জন্য আজকে থেকে 30 বছর আগে, 20 বছর আগে কিন্তু একটা তৈরি হয়েছে পরিবেশ প্ল্যাটফর্ম। কিন্তু আমরা দেখতাম যে কোথা থেকে যেন একটা গান্ধা পলিটিক্স, দুষ্ট রাজনীতি এসে এই গ্রুপগুলোকে এমনভাবে নাজেহাল করতো। সরল সহজ বুদ্ধিসম্পন্ন এই যে গ্রামীণ মহিলারা, তার কিছুদিনের মধ্যে নিজেদের মধ্যে একটা দলবাজি, নিজেদের মধ্যে একটা ঝগড়াঝাটি, অশান্তির পরিবেশ সৃষ্টি করে, সন্দেহ, অবিশ্বাস, এইগুলি এমন অবস্থা হতো যে শুরুতেই শেষ হয়ে যেত যে কোনো একটা উদ্যোগ। তো এই পরিস্থিতিটা এখন অনেকটা পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনের ফলস্বরূপ বামুটিয়াতে শুধু সেলফ হেল্প গ্রুপ মুষ্টিমেয় কতটা নয়, কয়েকটা ফেডারেশন, আপনি জানেন কয়েকটা সেলফ হেল্প গ্রুপ নিয়ে একটা ফেডারেশন করতে হয়, এরকম কয়েকটা ফেডারেশন। এবং কিছুদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল ওইদিকে যাওয়ার, আমি একটা কমিউনিটি হলে দেখলাম তিল ধারণের জায়গা নেই, এবং শেষ পর্যন্ত তাদের অন্যখান থেকে চেয়ার এনে বসার জায়গা করতে হয়েছে বারান্দায়। তো এতে করে বোঝা যাচ্ছে মহিলারা যথেষ্ট আগ্রহী অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য,
আচ্ছা, এবার শুধু উমেন্স এম্পাওয়ারমেন্ট বা মহিলা ক্ষমতায়ন বলতে তো শুধু আমরা শুধু অর্থনৈতিক ক্ষমতা নিয়ে বুঝি না, তার সঙ্গে তো আর কথা বলার অধিকার থাকতে বাক স্বাধীনতা। তো বিশেষ করে বাক স্বাধীনতা রুদ্ধ হয় কিন্তু পরিবারে, তার বড় যারা আছেন, তার স্বামী শাশুড়ি, তারাই বাক স্বাধীনতাকে অনেক সময় রুদ্ধ করে রাখেন। তো সেখানে যথেষ্ট সংঘবদ্ধভাবে সেলফ হেল্প গ্রুপ এর মহিলারা তাদেরকে মোটিভেট করা, কাউন্সিলিং করা, বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া শুরু করেছে। নেশা সামগ্রীর বিভিন্ন ধরনের বামুটিয়ার আনাচে কানাচে এগুলি বন্ধের ব্যাপারে তারা যথেষ্ট সজাগ, এবং বলতে ভাল লাগে এখন খুব মিনিমাম এখন নেশার যে প্রবলেমটা বামুটিয়াতে মিনিমাম। একটা সময় ছিল যখন বলা হতো বামুটিয়া হলো ব্ল্যাকের স্বর্গরাজ্য, হয়তো আজকের দিনও যথেষ্ট হয়, কিন্তু এলাকায় এর প্রভাব কিন্তু আমরা খুব বেশিটা লক্ষ্য করি না। হাজারে একটা এরকম হয় যে নেশা করে এই পরিবারের জন্য একটা বিপর্যয়ের কারণ হয়েছে, এরকম হাজারে একটা আমরা দেখি। কিন্তু একটা সময় ছিল কিন্তু ঘরে ঘরে বিভিন্ন ধরনের নেশায় লিপ্ত ছিল। বামুটিয়া কিন্তু এদিক দিয়ে খুব ভালো, আর সময়ও বেশি একটা নেই এইসব করার মনে হয়। কৃষিকাজটা এতভাবে এখন বিস্তৃত হয়েছে, বিশেষ করে PM কিষাণ সিঁচাই জন্য দেখতে পাচ্ছেন, এটা একটা বরদান। যেই জায়গা বেকার ছিল এতদিন, কেউ ভাবতে পারতো না এখানে কিছু কৃষি হবে, জমির উর্বরতা ছিল কিন্তু জল নেই। এখন ইলেকট্রিসিটি এখানে এক্সটেন্ড করা সম্ভব না, লাখ লাখ টাকার প্রয়োজন। সেখানে এখন এই সোলার পাম্প করে এখন 10, 15, 20 কানি জমি এক একটা সোলার পাম্প দিয়ে এখন তারা কৃষি আওতা নিয়ে এসছে। তো এতটা সময় কৃষিকাজে ব্যস্ত থাকে, সে যতটা শিক্ষিত হোক না কেন, কিন্তু কৃষিকাজ করতে হবে। আমাদের বামুটিয়াতে একটা রীতি, যে লেভেলে চাকরি করুক, গ্যাজেটেড র্যাঙ্কে হোক, হায়ার অফিসিয়ালস হোক, বা পড়াশোনা করা ছেলে হোক বা না করা হোক, কৃষিক্ষেত্রে কিন্তু তাকে যুক্ত হতে হবে। এতে করে কিন্তু সে কিন্তু নিজেকে ইনফিরিয়র ভাবেই না, কারণ এটা যেন তার একটা পারিবারিক ট্র্যাডিশন। তো সেই দিক দিয়ে বামুটিয়াতে উমেন্স এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা যথেষ্ট সার্থক। সবচেয়ে বড় যে দিক, আপনি যেহেতু এই কথাটা বললেন যে যেই কাজই করুক না কেন তাকে কৃষির সাথে যুক্ত হতে হবে, যে বিভিন্ন কৃষি সংক্রান্ত যে বিভিন্ন সুযোগ সুবিধা আমরা দেখতে পাই সরকারি বিভিন্ন পেশার সাথে যুক্ত কিংবা যারা রয়েছেন, তাদের এই দিকটা আপনারা কিভাবে দেখছেন? কৃষির বিভিন্ন সুবিধা আমি আগে বললাম যে কৃষির জন্য সবচেয়ে আগে দরকার একটা নিরাপত্তার পরিবেশ। আমরা শুধু মানুষের নিরাপত্তার কথা ভাবলে তো হয় না, আমার জমিটা, আমার পুকুরটা, আমার পোলট্রি ফার্মটা নিরাপদ কিনা, সেই নিরাপত্তাটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই গ্যারান্টিটা যখন একটা কৃষক পায়, প্রকৃতির সঙ্গে তো পারবে না, প্রকৃতি তো তার মতন করে তার খেলা করবে, কিন্তু প্রকৃতি যখন নষ্ট করে আবার কিন্তু ডবল করে ফিরিয়ে দেয়। কিন্তু মানুষ যখন নষ্ট করে তখন তো আর ফিরে পাওয়া যায় না। সেই অ্যাসুরেন্সটা কিন্তু এখন আমরা অনেকটাই ফিল করি। আর অভাব তো মানুষকে অনেক সময় বাজে পথে চালায়। এখন প্রত্যেকের জমিতে ফসল হচ্ছে, প্রত্যেকে এখন পয়সা পকেটে নিচ্ছে, তো কেউ কারোর ক্ষতির চিন্তা করেও না। তো সেই দিকে চিন্তা ভাবলে দেখা যায় যে আমাদের কৃষি যথেষ্ট এখন স্বাবলম্বী। আর সুযোগ সুবিধার ব্যাপারে বলতে গেলে এখানে একটু পরিতাপ থাকে। সুযোগ সুবিধায় প্রথম যদি আমি ধরি কৃষি দপ্তরের ভূমিকা, কৃষি দপ্তরের যে যারা অধিকর্তা বা যারা এই ব্যাপারে পড়াশোনা করে এসছেন, চাকরি করছেন, তারা কিন্তু অত বেশি কিন্তু ফিল্ড লেভেলে কিন্তু তাদের রোল প্লে করেন না। রোল প্লে করলে হয়তো আর একটু ভালো হতো। আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি কথাটা, আমার জমিতে তাদেরকে হাতে গোনা পাই না। আমার গাঁদা ফুল গাছে একটা প্রবলেম ছিল, অনেক কষ্ট করে আমি তাদেরকে এনেছি। সুতরাং এইখানে আরেকটু সরকারকে আরেকটু কি বলা যায়, মানে তৎপর হওয়া দরকার, যাতে করে দপ্তরগুলো আরেকটু অ্যাক্টিভ হয়। কারণ অভাব তো নেই, বীজ বলুন, সার বলুন, মেশিনারিজ বলুন, ইকুইপমেন্টস টুলস, কৃষি টুলস বলুন, কোনো কিছুর কিন্তু অভাব নেই, সরকার কিন্তু দিতে রাজি। কিন্তু এইগুলো কিন্তু প্রপার ডিস্ট্রিবিউশন করা, তাদেরকে আরেকটু বেশি সাবধানী হতে হবে, যেন প্রপার লোকের কাছে যেন প্রপার জিনিসটা পৌঁছায়। আর দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হলো মার্কেটিং করা। আমি তো উৎপাদন তো করলাম, সেটা মার্কেটে পৌঁছাতে হবে, সেই মার্কেটটাকে এনশিওর করার ব্যাপার, নয়তো কিন্তু কৃষকের কিন্তু সব মাটি। সেই জায়গাতে এখন আমাদের ভালো লাগছে যে কালীবাজার আমাদের একটা সেন্ট্রাল মার্কেট, সেখানে আমাদের 8টা 9টা গাঁও সভার সব সবজি যায়। সেই বাজারটাকে রিসেন্টলি রেগুলেটেড মার্কেট করা হয়েছে, এবং নাবার্ডের সহযোগিতা এখানে 3,12,00,000 টাকা ব্যয়ে শুধু কৃষকদের জন্য সবজি মার্কেট করে দেওয়া হচ্ছে। তো আগামী দিনে আমরা কাজ প্রায় 30% হয়ে গেছে, বাকি 70% কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং আমরা আশা রাখছি যে আগামী বছর আমরা ওইখানে
আমাদের মতন করে আমরা গর্বের সহিত আমাদের সবজি বিক্রি করতে পারবো। পাশাপাশি এখানে কোল্ড চেম্বার করা হয়েছে, আমাদের যদি সারপ্লাস করে সবজি থাকে যেটা বিক্রি করতে পারিনি সেটা আমাদের এখানে রাখার মতো ব্যবস্থা করা হয়েছে। নট অনলি দ্যাট, বাজারটাকে কেন্দ্র করে 5 কিলোমিটার একটা পেরিফেরি করা হচ্ছে বেল্ট, যেটাকে ক্লাস্টার কনসেপ্ট আনা হয়। সেই ভেজিটেবল ক্লাস্টার কনসেপ্টের জন্য আমাদের বিধায়ক কৃষ্ণচন্দ্র দাস এতটা তৎপরতা নিয়েছেন যে 15 দিনের মধ্যে উনি একটা রাস্তা তৈরি করে দিয়েছেন ওই কালীবাজারের পূব দিকে, ওই শুধু ওই এলাকার কৃষকদের একটু রাস্তাটাকে শর্ট করার জন্য। তো ধন্যবাদ বিধায়ক সাহেবকে। আমরা প্রস্তাব রেখেছি এরকম করে প্রত্যেক জায়গাতে অন্তত 5 কিলোমিটার একটা রাউন্ডস, আমরা যেমন শহরতলি বলি, আমাদের কালীবাজারে এরকম কালীবাজার তলি যেন এটাকে রিচ করে দেওয়া হয়। 5 কিলোমিটার মধ্যে যারা যারা সবজি চাষ করে যেন খুব সহজে যেন বাজারে আনতে পারে এবং যেন কৃষকরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়। তো এই ব্যাপারগুলো দেখলে আমাদের যথেষ্ট। আর বাকি যেটা আছে কৃষক সম্মান নিধি বলুন বা বিভিন্ন ধরনের সরকারি স্কিম বলুন বা সোলার PM কৃষি সিঁচাই যোজনায়, এগুলো তো বিশাল বিশাল একটা আশীর্বাদ। এই ওভারফ্লো জল পড়ছে এখানে, হ্যাঁ, আমার কিছুই করতে লাগে না, শুধু এটাকে অন আর অফ করা, একটু জল আপন মনে তার গতিতে চলছে। এরকম 20-22 খানি জমি একটা সোলার পাম্প দিয়ে চলছে। তো জলটাই তো মেন, কৃষিকাজের জন্য তো জলটা মেন। তো তারপরও যেটা দাবি থাকে একটু সার সময় মতো পাওয়া, একটু কীটনাশক, এইগুলো যদি আরেকটু বেশি তৎপরতার সহিত করা হয় মোটামুটি কৃষকরা কিন্তু খুশি থাকবে। আর কৃষক সম্মান নিধি যে এটা আর একটু বাড়ানোর জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যেন কেন্দ্রীয় সরকারের যেন তারা ব্যাপারটা বোঝায় যে ত্রিপুরার কৃষকদের স্বার্থে কিষাণ সম্মান নিধি যেন অন্তত মাসে যেন 1000 টাকা করার ব্যবস্থা করা হয়। বর্তমানে 500 টাকা দেওয়া হয়, এটাকে 1000 টাকা করা হলে কৃষকদের খুবই লাভ হবে। আমরা দেখেছি যে রাজ্যের বেকারদের জন্য যেটা নজরে এসছে, অনেকেই বলছেন এমন যে বেকারদের যাতে সেখানে এম্পাওয়ারমেন্ট হয় বা তাদের যাতে সেখানে রোজগারের একটা ব্যবস্থা হয়, সেটা সরকারি হোক বা বিভিন্ন বেসরকারি ক্ষেত্র হোক। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জব মেলা বা জব ফেয়ার যেগুলো আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি সরকারি বিভিন্ন উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। এই দিকটাকে আপনারা কিভাবে দেখছেন? এখানে কিন্তু আমার ভিউজ কিন্তু অন্যরকম, কারণ আমি নিজে তো বেকার ছিলাম। তো আমি ভুল করে নিজেকে বেকার বলতাম। আমি 89-এ মাস্টার ডিগ্রি করেছি ইকোনমিক্স নিয়ে। তো চাকরির চেষ্টা প্রচুর করেছি। এট দি এজ অফ 37 আমি বুঝতে পেরেছি যে আমি চাকরির জন্য যোগ্য নই। সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় খেললো যে আমাকে তৈরি হতে হবে। খুব আমার সময় কম, আমি জীবনের বিশাল সময় নষ্ট করে ফেলেছি। তো এই ক্ষেত্রে বেকারদের ব্যাপারে যে শুধু সরকারি চাকরি শেষ কথা, আমি কিন্তু এতে সন্তুষ্ট না, আমি বিশ্বাস রাখি না। আমি আমার নিজের জীবন দিয়ে বলছি, আমার মনে হয় বেকারত্ব যে ব্যাপারটা সেটা হলো গিয়া অনেকটা কর্মহীনতা, যে আমার কাজের সুযোগ নেই। কিন্তু এখন তো কাজের সুযোগ নেই বলা যাবে না। আমি আমার জমিতে 500 টাকা হাজিরা দিয়েও আমি সময়মতো লোক পাই না কাজ করানোর জন্য। তা আমি কি করে বলবো বলুন যে বেকারত্বের সমস্যা বিশাল সমস্যা। একটা ডিগ্রি নেওয়ার পরে শুধু ঘুরে 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 চাকরি চাওয়ার তো আর সমাধান নয়, বা চাকরি দেওয়াটা সমাধান নয়। কারণ সরকারি কর্মচারীদের পারফরমেন্স দেখলে আমার এখন গা জ্বলে। তা আমার সৌভাগ্য আমি সেই ট্র্যাপে যে পড়িনি। তারা কষ্ট পাবেন, সরকারি কর্মচারীরা তো কষ্ট পাবেন আমার কথায়। আমি কাউকে আহত করতে বলিনি, হয়তো আপনাদেরও দোষ নেই, কিন্তু আজকের দিনে সেই দাঁড়িয়েছে। তো এইখানে আমার যন্ত্রণা এটাই, শুধু সরকারি চাকরি শেষ কথা নয়, একটু উদ্যোগ নিলে জমির অভাব নেই ত্রিপুরাতে। আমি যেদিকে যে ফাঁকা জমি খুব অল্প পয়সায় যে কেউ লিজ নিয়ে করতে পারে, এরকম অনেক শুরু করেছে। মাশরুম চাষ শুরু করেছে, পোলট্রি ফার্ম শুরু করেছে বামুটিয়াতে। এখনও আমার এখানে জমি প্রচুর আছে, আমি অনেককে বলি আসো করো। কিন্তু এই চাকরি করতে করতে একটা শেষ বয়সে হতাশা নিয়ে আসলে কিচ্ছু আর করা যায় না। শুরুতে যদি সে একটু এরকম মুখী থাকে ভালো লাগে। আমি আমার ছেলেকে এখনই নিয়ে আসি, আমার ছেলে প্যাথোলজি নিয়ে পড়াশোনা করছে, আমি আমার ছেলেকে ছুটি পেলে সুযোগ পেলে আমি আমার জমিতে নিয়ে আসি। তো আমার ইচ্ছা এরকম প্রত্যেকটা ছেলে মেয়ে একটা কর্ম তৎপরতায় থাকুক, সরকারি চাকরির চেষ্টা করুক, চাকরি পেলে ভালো, না পেলে যেন ভেঙে না পড়ে। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। সেটা হলো আমরা ইদানিং আমাদের দেখেছি যে যেহেতু নির্বাচন এসছে, এবার এই নির্বাচনে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বিরোধী দল যারা রয়েছে, তারা দেখা যাচ্ছে বিশেষ করে বামফ্রন্ট এবং কংগ্রেস
তারা একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে, একসাথে এই বিধানসভা নির্বাচনটাকে শাসক দলের সাথে প্রতিযোগিতা করার জন্য এই লক্ষ্যে তারা তৈরি হচ্ছে নিজেদেরকে। তো এই যে দিকটা, এই দিকটাকে আপনি কিভাবে দেখছেন? শেষ পর্যন্ত আপনি আমাকে খুব কঠিন একটা একজন সাধারণ জনগণ হিসেবে, বামুটিয়া কেন্দ্রের একজন অধিবাসী হিসেবে এই দিকটা আপনার ভিউজটা কি? না, দেখুন, আমরা সরকার কেন আমাদের লাগে, জনপ্রতিনিধি আমাদের কেন লাগে, এটা আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। আমাদের জাস্ট শান্তি এবং আমাদের নিরাপত্তা বিধান, সেই সঙ্গে উন্নয়নমূলক কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এর বেশি তো আমরা কিছু চাই না। সরকারের আর কী আছে দেওয়ার মতন? যত বড় তাদের ইশতেহার থাকুক, শান্তি সম্প্রীতি এবং উন্নয়নে আমাদের সহায়তা করে তো সরকারের রোল থাকে না। আর কোন পার্টির কী আদর্শ অত বেশি আমি জানিও না, কিন্তু এইটুকু ডিফারেন্স আমি বলতে পারি, 8টা ইলেকশনে আমি সাক্ষী, আমি ভোট দিয়েছি, যে আমরা ভালো আছি। এখন বাম কংগ্রেসের সমঝোতা হলে ভালো, কারণ বিগত তো একটা বিশাল সময় রক্তক্ষয়ী ছিল তারা, আমরা তো ঘর থেকে বেরোতাম না তাদের রক্তক্ষয়ী কাণ্ড পরখ করে। তো এখন যদি তারা মিলে ভালো, তাহলে তাদের মধ্যে শত্রুতা কেটে একটা বন্ধুত্বের পরিবেশ আসুক, আমরা চাই। কিন্তু উন্নয়নের প্রশ্নে যেভাবে এখন কাজ চলছে, আপনি শুনলে অবাক হবেন, আমি আমার মতো একটা হিসেব করেছিলাম, শুধু বামুটিয়া সেক্টরে আপনার বিদ্যাজ্যোতি প্রকল্প বা প্রধানমন্ত্রী সড়ক যোজনা বা রেগুলেটেড কৃষি মার্কেট বিভিন্ন পানীয় জলের সংযোগ বা আপনার সোলার সিস্টেম, ইরিগেশন সিস্টেমস বা ড্রিঙ্কিং ওয়াটার, ঘরে ঘরে জল, মানুষের বাড়িতে পাকা ঘর করে দেওয়া, এইগুলি মিলিয়ে শুধু এট প্রেজেন্ট 70 কোটি টাকার মতন আমি একটা হিসাব করলাম কাজ চলছে। আপনি একবার বলুন তো, আপনি তো মিডিয়ার সঙ্গে যুক্ত বহুদিন যাবত, কোনো একটা বিধানসভা এলাকাতে 70 কোটি টাকার কাজ, মানে এই অল্প কদিনের মধ্যে। করোনায় গেলেও কি আমাদের একটা বিশাল সময়, আমরা জানি, সে কারণে আমরা সরকারকে ছাড় দিয়েছি 3 বছর পিরিয়ড, একটা নতুন ধাঁচ বুঝতে গেছে সময় অনেকটা। তারপরও যে শুরুটা করেছে, মানে আগামী 20 বছর পরে আমাদের ছেলেমেয়েরা 10 বছর পরে যে যার সুফল ভোগ করবে, এই যে লং টার্মস যে প্রোগ্রামগুলো, এগুলো তো আমাদের অনেকটা আশা দেখাচ্ছে, আলো দেখাচ্ছে। তো পাশাপাশি আমরা আরেকটা কি দিক, চাইবো যে এখানে ব্রেক আসুক, কংগ্রেস সিপিএম মিলুক, শত্রুতা শেষ হয়ে বন্ধুত্ব হোক, কিন্তু ভোটের প্রভাব পড়ুক আমি কোনোভাবেই চাইবো না, অন্তপক্ষে আগামী 5 বছর। যেটা সবচেয়ে বড় দিক আমরা দেখতে পেয়েছি, এই আসার সময় দেখতে পেলাম যে আপনাদের এই এলাকায় জাতীয় সড়ক, বিশেষ করে আমাদের রাজ্যে আমরা দেখতে পেয়েছি, আগে যেখানে একটা ছিল এখন প্রায় 9টি জাতীয় সড়ক তৈরির কাজ আমরা ইদানিং এদিকেও আমরা আসতে দেখেছিলাম যে কাজ চলছে। যে এই যে দিক, তারপর এই যে রেলওয়ে, যে অনেকগুলো রেল চলাচল, দূরবর্তী যে রেল চলাচল, এগুলোও বেড়েছে। তো সব দিক দিয়ে কিভাবে দেখছেন, আপনার কাছে জানতে চাই। দেখুন, আমি তো প্রথমে বলেছি আমি পড়াশোনা করেছি কলকাতায়। কলকাতা পড়তে গিয়ে আমার ট্রেনেই যাতায়াত করতে হয়েছে, কলেজে হোক স্যারের বাড়ি হোক। তখন স্বপ্ন দেখতাম এই রেল কোনোদিন ত্রিপুরা টাচ করবে কিনা। তারপর যখন ন্যারো গেজ হলো, তখন কোনো একটা কাজে আমি আমবাসা যাওয়া আসা হতো, ট্রেনটাকে প্রেফার করতাম। আমি শুধু ওকেশন খুঁজি, কোন ওকেশনে একটু শিলচর ঘুরে আসবো, কোন ওকেশনে একটু কলকাতা ঘুরে আসবো। বেড়াতে সবারই ভালো লাগে, শুধু বেড়ানোটা তো শেষ কথা নয়, আমাদের যত ধরনের আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে আমরা এখন অ্যাভেলেবেল পাচ্ছি। আগে কি হতো, আগে রাস্তা বন্ধ মানে বাজারে আগুন, এখন কিন্তু শোনা যায় না। তো এই যে পরিবর্তনটা, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয়, এটা তো নার্ভের মতো না, আমাদের রক্ত সঞ্চালন যেরকম হয় দেশের তো সঞ্চালন হয় না। তো সঞ্চালন প্রক্রিয়া যত ভালো হবে মানুষ তত ভালো থাকবে। এবার আমাদের বামুটিয়ার উপর দিয়ে আমাদের জাতীয় সড়ক ক্রস করছে, কাজ চলছে, দ্বিতীয় মানে আমাদের 8A নাকি 8B, তো জাতীয় সড়ক এদিকে যাবে এবং এয়ারপোর্ট টাচ করার চান্স আছে। আমরা বিধায়ককে অনুরোধ করেছিলাম যে ভারতবর্ষের সব রেল স্টেশন ধারা গেছে থাকে এয়ারপোর্টের, বামুটিয়ার একদম বর্ডারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোনো না কোনোভাবে রেল লাইন, যে বিকল্প রেল লাইন হচ্ছে এখন সার্ভের কাজ চলছে, এই আমাদের এয়ারপোর্টকে একটু যুক্ত করা যায় কিনা। যদি যুক্ত করা যায় তাহলে বামুটিয়া কিন্তু রেলের সুফলটাও কিন্তু আরও বেশিভাবে পেতে পারে, কারণ রেলে চড়তে হলে আমাকে এখন 20, 25, 30 কিলোমিটার
যেতে হয়, যে কারণে পাশাপাশি এখানকার কৃষকরাও সেই সুযোগটা নিতে পারে। হ্যাঁ অবশ্যই এখানকার যে প্রোডাক্টসগুলো আছে আমরা এখান থেকে খুব সহজেই বাইরে শিলচর, করিমগঞ্জ বা কলকাতার যে জায়গাতে হোক, হাইলাকান্দি, পাথারকান্দি আমরা খুব সহজে মার্কেট হোক। এখন শিলচর থেকে পাইকাররা এসে আমাদের এখানে সবজি নিয়ে যায়, তাদের খুব কষ্ট হয়। যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো হয়, স্বাভাবিক কারণে তারা একটু কমফোর্ট ফিল করবেন এখানে আসছে, আমাদের মার্কেটটা একটু ভালো হবে। তো আমরা চাইছি যে অন্ততপক্ষে আগামী 5 বছরে রেলে বামুটিয়া যুক্ত হবে, এই আবেদন থাকবে আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর সমীপে এবং কেন্দ্রীয় সরকার সমীপে, যাতে করে বামুটিয়াকে রেল লাইনে যুক্ত করার জন্য চিন্তাভাবনা নেওয়া হয়। কারণ মাথায় রাখতে হবে এখানে ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট আছে, হ্যাঁ, এতে করে দেশেরও বিশেষ উপকার হবে এবং বাংলাদেশের তো অবশ্যই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো দিক আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম এবং এই এলাকার যে সার্বিক যে দিকগুলো উনি তুলে ধরেছেন, PM কুসুম হোক কিংবা বিভিন্ন যে যোজনাগুলো রয়েছে, বিভিন্ন যে এই বর্তমান সরকারের সময় আমরা দেখেছি বিভিন্ন বিদ্যাজ্যোতি প্রকল্পের কথাও উনি উল্লেখ করেছেন। তো সব দিক থেকে যে দিকগুলো আমরা জানতে পেরেছি, আমরা রাঙ্গুটিয়া থেকে এই এলাকারই বহুদিনের পুরনো বাসিন্দা মুখে আমরা কিন্তু আপনাদের সামনে সেগুলো তুলে ধরেছি। আমরা বামুটিয়া কেন্দ্রে আমাদের যে কুরুক্ষেত্র টিম রয়েছে, এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণের যে প্রতিক্রিয়া সেই দিকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বামুটিয়া SC সংরক্ষিত এই কেন্দ্রে আমরা এই এলাকারই একজন বাসিন্দা, ওনার সাথে আমরা কথা বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম হচ্ছে অঞ্জনা দেব আর বাড়ি হয়েছে গান্ধীগ্রাম। এই যে সময়, এখন তো আমরা আর একটা বিধানসভা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি, আগামী আসছে 16 যে ফেব্রুয়ারি, তখন এই নির্বাচন, ভোট, আমরা প্রত্যেকেই ভোট দিতে যাব। তো একটা সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তো এই যে সময়টা, এই সময়টাতে আপনার এলাকায় কেমন উন্নয়ন হয়েছে? যে 18তে যে সরকারটা আসছে, হ্যাঁ বিজেপি সরকার, এই সরকারে অনেক উন্নয়ন করছে। উন্নয়ন মানে যেমন আমি ল্যাট্রিন পাইছি, ঘর পাইছি, তারপরে 2 টাকা কেজি চাল ফ্রিতে চাল, তারপর ভ্যাকসিন, মানে মুরগের লোন, তারপর অনেক কিছু এমনভাবে মানে আমার এলাকা সবাইভাবে 3-4টা লোন পেয়ে গেছে। কিন্তু যে আগে যে 25 বছরের সরকারটা আসলো, মানে এই সরকারের কথা কি কমু, মানে একটা দুর্ভাগ্য জিনিস, আমি পাই না, আমার আশেপাশে কেউই পাইছে না। তাছাড়া তারা মানে তারাই মনে হয় ইমন দল, তারা যে আবার ভোট চাইতেছে কীভাবে আমি কোনো ইডি বুঝলাম না। তারা কি পাওয়ার নিচে মাটি আছে না মাথার উপরে কেউর আশীর্বাদ আছে? তারা আবার দাঁড়াইতে চাইতেছে, করতে চাইতেছে, তারা কি করছে? তারা গরিবের সরকার তারা তারা কি গরিবের সরকার মানলাম, হ্যাঁ, তারা কি তো গরিবের পাশে কোনো দিন দাঁড়া না। তারা তো মনে করেন সবসময় কী করছে, মানুষের মাথার বাড়ি দিয়ে খালি কাজ করছে। কিন্তু এই যে বিজেপি সরকার কি না করতেছে, চতুর্দিকে রাস্তাঘাট, এরপরে রাস্তার এই যে চুলার লাট্টি, তাছাড়া অনেক কিছু সুযোগ সুবিধা, এবারে কন্যা ভাতা, তাছাড়া তার সময় আসলো 700 টাকা এটা কি বৃদ্ধ ভাতা, হ্যাঁ, আমরা বিজেপি সরকার আসার পরে 2000 টাকা করছে। তাছাড়া তো অনেক সুযোগ সুবিধা। আর যে 25 বছর আসলো এই সরকারে কি করছে? কিছু করছে না কারোর লাগিয়া। তারপর তার কি কমু, যে বিজেপি সরকার আসুক, আমরা সবাই চাই। আর এই সরকারের সময় আমরা যেটা দেখেছি যে 2018 পর যে সরকার এসে সেখানে অনেকগুলো বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছে, যে স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম স্কুলে রূপান্তরিত করেছে। এছাড়া নারীদের যে বিভিন্ন স্বসহায়ক দলের ক্ষেত্র দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে অনেকটাই বৃদ্ধি করেছে পূর্বের তুলনায়। তো সেই দিকটাকে আপনারা কিভাবে দেখছেন? মানে এই যে স্কুলগুলোর কথা, হ্যাঁ এটা তো ভালো, এটা ইংলিশ মিডিয়াম করতেছে, মানে তো ভালো। ছেলেরা মানে যেমন 10,323 জনের চাকরি গেছে, এটা কার কারণে গেছে? বামপন্নের কারণে গেছে। মানে যোগ্যতা ছাড়া তারা চাকরি দিছে বাধ্য, যে মাধ্যমিক পাশ কি একজন মাস্টার হইতে পারে। তাছাড়া বিজেপি সরকার কোন যে আইনটা করছে খুব ভালো আইন করছে। তাছাড়া শিক্ষকের মতো হইতে হইব না, মনে করেন যে বিয়েটা দিয়া যে চাকরিটা হয়েছে তারও তো মনে করেন শিক্ষক, আর মাধ্যমিক পাশে চাকরি দিছে, চাকরি তো এটা যাইব, এটা কি মাস্টার হইতে পারে?
তারপর হ্যাঁ, বিজেপি সরকার সব কিছু ভালো করতেছে, যে আমরা সবাই চাই বিজেপি সরকার আবার আসুক। আপনার এলাকায় যে আর কি হলে আপনাদের ইচ্ছা যে এই দিকটি যদি হয় তাহলে আপনার এলাকার আরো উন্নয়ন হবে, এমন কি কোনো প্রত্যাশা আপনাদের কাছে রয়েছে? এমন তো কোনো মোটামুটি তো সব কিছু হয়ে গেছে। স্কুলটা একটু ইতান করতে হইব, বাউন্ডারিটা রয়েছে, স্কুলটা একটু ইতান করতে হইব, অনেক আছে। পানীয় জলের সংযোগ বলছে যে বাড়িঘরে পেয়েছে, আপনাদের এলাকায় কি পানীয় জলের সংযোগ গিয়েছে? হ্যাঁ, দিয়েছে, বাড়ি বাড়ি সাপ্লাই লাইন দিয়েছে। তাছাড়া গ্যাসের লাইনও করছে, পাইপ লাইনটা ইতান করছে। তাছাড়া সুযোগ সুবিধা মোটামুটি যারা কারেন্ট আসলো না কারেন্ট পাইছে। তাছাড়া অনেক কিছুই, কত সূচনার কথা কমু, অনেক কিছুই বিজেপি সরকারের করছে। ভালো লাগছে সরকারটাকে, যে কত যেমন কংগ্রেস সিপিএম, তবে বিজেপি সরকার হয়েছে আলাদা। কংগ্রেস আর সিপিএম এর লগে বিজেপির কোনো তুলনা নাই। এটা করে সবাই, আমার কথা না, এটা সবাই এই কথার করতে পারে, বিরোধী। এখন যে আমরা একটা দেখছি যে কংগ্রেস এবং সিপিএম, যেহেতু বললেন কংগ্রেস এবং সিপিএম এর ওরা দুই দলের মধ্যে একটা একসাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, দুই দল একসাথে মিলে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই দিকটাকে আপনি কিভাবে দেখছেন? এই দিকটাকে আমি দেখছি যে দুই দলে একসঙ্গে এমন করতেছে, তা আমি মনে করি বিজেপি লাগে ভালো হইব। কারণ কংগ্রেস যে করছে, হ্যাঁ, সিপিএমের কোনোদিন ভালো হয়েছে না। যেহেতু অনেক মনে করেন সিপিএম থেকে কংগ্রেস আইছে, বা হ্যাঁ পুরানো কংগ্রেস, তখন যদি এই কংগ্রেসে যদি আবার সিপিএমের লগে হাত মিলা, হ্যাঁ নিশ্চয়ই কংগ্রেসে থেকে অনেক লোক বাইরিয়া আমাদের বিজেপিতে আসছে, আরও ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে। নমস্কার, আপনার পরিচয়টা জানতে চাইব। আমার নাম বিপুল চক্রবর্তী, গান্ধীগ্রাম, রাজনগর। আপনাদের এলাকায় এই যে এখন আরেকটা আমরা ভোটের দিকে যাচ্ছি, এই ভোটে এখন সাধারণ জনগণ হিসেবে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা বলতে প্রত্যাশা বলতে আপনি কি চান যে আরেকটা ভোটে আমরা আসছি, এখন যে সরকার একটা সময় লম্বা সময় আমরা দেখেছি, এই যে 5 বছর 2018 থেকে 5 বছর পূর্ণ হয়েছে, আরেকটা বিধানসভা আসছে, এই সরকার আসার পর সবাই তো অনেক কিছু পাইতেছে, তো আমরা চাই যে এই সরকার আবার আসুক। আপনার এলাকায় বিগত দিন কোন কোন দিকগুলো সমস্যা ছিল, যেগুলো 18 পর থেকে অনেকটাই, যেটা আপনি বললেন যে আপনার এলাকার অনেক কিছুই হয়েছে, তো 18 আগে কি সমস্যা ছিল আর 18 পরে এই সমস্যাগুলো কতটা সমস্যার সমাধান হয়েছে বলে মনে করেন? যেমন আগে আমাদের বাড়ি বাড়ি যেমন ল্যাট্রিন ছিল না, বা আমরা একটা সাপ্লাই তারা দৌড়াদৌড়ি করছি কিন্তু পাইছি না, কিন্তু এখন ল্যাট্রিন পাইছি, সাপ্লাইছি, বাড়ি বাড়ি ঘর পাইছি, শুধু আমি না সবই পাইছে, তো এইটাই আর কি। এখন যে আপনার একটা জোট বিরোধী দলের থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশেষ করে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে একটা জোটের চেষ্টা, যে উভয় দল মিলেই একসাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটা চেষ্টা করছে, এই দিকটাকে আপনারা কিভাবে দেখছেন? এই দিকটা যদি জোট হয় তো ভালোই হবে, তো ভালো হবে, এইটাই বলছি। আর বিভিন্ন ক্ষেত্রে আমরা যে দেখতে পেয়েছি যে ধরুন এই যে রেলের যে সম্প্রসার হলো, বা বিভিন্ন জাতীয় সড়ক আরো বৃদ্ধি পাচ্ছে রাজ্যে, পাশাপাশি আমাদের নতুন যে এয়ারপোর্ট হয়েছে মহারাজার নামে, এই যে সরকারের যে পদক্ষেপগুলো, এগুলোকে আপনারা কিভাবে দেখেছেন? এগুলো তো ভালো, আগে যে রাস্তাঘাট ছিল এখন অনেক বিরাট বিশাল রাস্তা, চারিদিকে রাস্তাঘাট সব দিকেই খুব উন্নতি হইতেছে। কলেজ আর তো এয়ারপোর্টও তো আগে যে এয়ারপোর্ট ছিল এখন বিরাট বড় এয়ারপোর্ট, এখন তো শুনছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো সব দিকেই তো যোগাযোগ ব্যবস্থা সব দিকেই তো ভালো হইতেছে। আরেকটা দিক জানতে চাইবো, এই যে নতুন নতুন ইংলিশ মিডিয়াম স্কুল করা হয়েছে এবং বিভিন্ন নতুন নতুন অনেকগুলো কলেজ খুলেছে, এমনকি ইংলিশ মিডিয়াম কলেজ পর্যন্ত খুলেছে, তো এই দিকগুলোকে আপনারা সাধারণ নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? এইটা তো ভালো দিক, যেমন অনেক জায়গায় জায়গায় কলেজ হইতেছে, স্কুল হইতেছে, এটি তো ভালো দিক।
পড়াশোনার ক্ষেত্রে খুব উন্নতি হইব। যেমন আগে আমরা পড়াশোনার লাগে বাইরে আমাদের ত্রিপুরা ছেলেমেয়েরা যাইতো, এখন তো এখানেই পড়াশোনা করতে পারবো, তো এটা তো ভালো দিকই। এলাকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনার কি অভিমত? স্বাস্থ্য ব্যবস্থা তো ভালো, কারণ আমাদের কাছে হসপিটাল হয়েছে, আমরা এখানেই যাই প্রথমে, এখানে যদি না হয় আমরা ওখানে যাই। স্বাস্থ্য ব্যবস্থা তো ভালো। আরেকটা দিক আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হলো এই যে এই এলাকায় বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুদের বিভিন্ন রকম যে সুযোগ সুবিধা দেওয়া হতো, আগেও দেওয়া হতো, আরও এই সরকার আসার পর অনেকগুলো ক্ষেত্র আমরা দেখতে পেয়েছি। এখানকার যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে সেখানে সেই সুবিধাগুলো কি পাওয়া যাচ্ছে বলে মনে করেন? হ্যাঁ, পাওয়া তো যাচ্ছে। সকালে স্কুলও দেওয়া হচ্ছে, মিড ডে মিল দেওয়া হচ্ছে, তো এই তো সব দিকে সুযোগ ভালো ইয়ে হইতেছে, পাওয়া যাইতেছে আর কি। এলাকাবাসী হিসেবে সবচেয়ে শেষ যে দিকটা জানতে চাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনার এলাকাবাসী হিসেবে আপনার কি প্রত্যাশা রয়েছে, যে এই দিকগুলো যদি হয় তাহলে এলাকার আরো উন্নয়ন হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এরকম হলে আবার চারিদিকে উন্নতি হইতেছে, এই সরকার যদি আবার আসে, আর আমরা আশা করি যে আরেকটু উন্নতি হইব, এইটাই তো বলতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা 3 বামুটিয়া যে বিধানসভা কেন্দ্র রয়েছে, এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অংশের জনগণের যে প্রতিক্রিয়া, তাদের মনের যে কথা, সেগুলো জানার চেষ্টা করেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেটা কৃষিজীবী, কৃষিক্ষেত্রের কৃষকও হোক, কিংবা শ্রমজীবী অংশের মানুষরাই হোক, কিংবা বিভিন্ন পেশার সাথে যুক্ত বা সাধারণ ঘরের গৃহিণী থেকে শুরু করে বিভিন্ন অংশের যে মানুষরা এই কেন্দ্রের কে কিভাবে দেখছে বিভিন্ন ইস্যু নিয়ে, এই এলাকার সার্বিক উন্নয়ন কিংবা তাদের কি প্রত্যাশা, এই সব দিক আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, আপনারা জানেন 2018 সালে 3 SC সংরক্ষিত এই বামুটিয়া বিধানসভা কেন্দ্র থেকে যিনি বর্তমান বিধায়ক রয়েছেন কৃষ্ণধন দাস, তিনি খুব অল্প সংখ্যক যে মার্জিন, ওনার যে বিজয়ী হয়েছিলেন সেখানে মার্জিনটা কিন্তু খুব অল্প সংখ্যক ছিল, 972 ভোটে ব্যবধানে উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছিলেন। যদি আমরা সেখানে মার্জিনের হিসেব দেখি, 2.4% যে মার্জিন রয়েছে, সেই মার্জিন কিন্তু তিনি বিধায়ক হয়ে 2018 পর থেকে উনার এলাকায় উনি কতটুকু করতে পেরেছেন, বিভিন্ন অংশের জনগণ কিন্তু তাদের প্রতিক্রিয়ায় সেই দিকটি তুলে ধরার চেষ্টা করেছেন। আসছে 16 ফেব্রুয়ারি 2023 সালের রাজ্য বিধানসভার যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে টিম কুরুক্ষেত্র এই প্রত্যেকটা দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এবং আমরাও আমাদের যে প্রয়াস, সমাজের সকল অংশের জনগণের যে প্রতিক্রিয়া এই বিধানসভা কেন্দ্রের যে সার্বিক এই সময়ের মধ্যে জনগণের কাছে কতটুকু সুযোগ সুবিধা পৌঁছেছে, কিংবা তারা কি সুযোগ সুবিধা আরও প্রত্যাশা করে থাকে, এই সব দিক বা তাদের যে অভিযোগ, সকল কিছুই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই প্রয়াসে। আজকে আমার সহকর্মী যিনি রয়েছেন গৌর দাস এবং আমি মানব, আপনাদের সাথে রয়েছি টিম কুরুক্ষেত্রের তরফ থেকে 3 বামুটিয়া কেন্দ্রের বিভিন্ন অংশের জনগণের সেই প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরেছে। আমাদের এই প্রয়াস আগামী দিনও জারি থাকবে।